প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জননীতি পরিস্থিতির আজকে আমরা অষ্টম ক্লাস নিব। আজকে আমার লেকচারের শিরোনাম নীতি বাস্তবায়ন কি, নীতি বাস্তবায়নের অসুবিধাগুলো কি কি, নীতি বাস্তবায়ন মূলত আমলাতন্ত্রের কাজ, উক্তিটির ব্যাখ্যা, প্রকল্প কি, উন্নয়নমূলক প্রকল্প কি, প্রকল্প চক্র কি, প্রকল্পের জীবন চক্র কি, প্রকল্প প্রণয়ন এবং বাস্তবায়নের সমস্যা এবং এর সমাধানের উপায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে একটা বিস্তৃত আলোচনা আজকে। তাহলে আমরা কথা না বাড়িয়ে আলোচনায় ফিরে যাই। প্রথমে আমরা জানবো নীতি বাস্তবায়ন কি। নীতি বাস্তবায়নের ইংরেজি প্রতিশব্দ পলিসি ইমপ্লিমেন্টেশন। একটি গণতান্ত্রিক সরকারের সফলতা ব্যর্থতা নীতি বাস্তবায়নের উপর বহুলাংশে নির্ভরশীল। সাধারণত সরকারি বেসরকারি ক্ষেত্রে নির্বিশেষে একটি দেশের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপকে নীতি বাস্তবায়ন বলে। এটি নীতি, প্রোগ্রাম, প্রকল্প বিভিন্ন নামে গৃহীত হয়ে থাকে। মূলত সিদ্ধান্ত গ্রহণ ও গৃহীত সিদ্ধান্তের ফলাফলের মধ্যবর্তী স্তর হচ্ছে নীতি বাস্তবায়ন। নীতি বাস্তবায়নকে আমরা একটু নিম্নোক্তভাবে দেখতে চাই। সিদ্ধান্ত গ্রহণ সমান সমান কার্য প্রক্রিয়া নীতি বাস্তবায়ন, তারপরে সফলতা ব্যর্থতা। অ্যাকর্ডিং টু প্রেসম্যান অ্যান্ড ওয়াইল্ডবেসকি বলেন, নীতি বাস্তবায়ন হলো এমন একটি প্রক্রিয়া যা লক্ষ্য নির্ধারণ ও সেই লক্ষ্য অর্জনের জন্য গৃহীত কার্যাদির সম্পর্কে বোঝায়। তার মানে হচ্ছে নীতি বাস্তবায়ন কি, একটা হচ্ছে লক্ষ্য নির্ধারণ আর সেই লক্ষ্য অর্জনের জন্য কিছু কাজ করা। প্রথমে লক্ষ্য নির্ধারণ করব, আর সেই লক্ষ্য অর্জনের জন্য গৃহীত যে কাজগুলো, সেই কাজগুলো ঠিকঠাক মতো করতে পারলে তাকে একটা নীতি বাস্তবায়ন বলবে। তাহলে আমরা এখন যাব নীতি বাস্তবায়ন শিখলাম। নীতি বাস্তবায়ন প্রক্রিয়া কি কি সমস্যা হয়। এক, নীতি বাস্তবায়ন প্রক্রিয়ায় বিভিন্ন ধাপে বিভিন্ন সমস্যা দেখা দেয়। যদি এই নীতি বাস্তবায়ন সামগ্রিক প্রক্রিয়া গতিহীন হয় তাহলে কিন্তু নীতি বাস্তবায়ন হবে না। নীতি বাস্তবায়নের সমস্যাগুলো আমরা দেখব। পারস্পরিক সম্পর্ক। তোমরা জানো, যারা নীতি প্রণয়ন করে এবং যারা নীতি বাস্তবায়ন করে, এটা কিন্তু দুটো অফিস হতে পারে, দুই ধরনের ব্যক্তি হতে পারে। তাহলে যারা নীতি প্রণয়ন করে এবং যারা নীতি বাস্তবায়ন করে, তাদের মধ্যে যদি পারস্পরিক সম্পর্ক না থাকে তাহলে কিন্তু নীতি বাস্তবায়ন করা হবে না। যারা নীতি প্রণয়ন করেছে এবং নীতি বাস্তবায়ন যারা করবে, এই দুটো অফিস বলো আর এই দুই ধরনের ব্যক্তি বলো, এদের মধ্যে সমন্বয় করে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে কিন্তু নীতি বাস্তবায়ন করতে হবে। সাংগঠনিক উদ্দেশ্য সংক্রান্ত। প্রত্যেকটা সংগঠনের একটা উদ্দেশ্য থাকে। নীতি প্রণীত হওয়ার পর সে নীতি যখন বাস্তবে রূপ দেয় বা বাস্তবায়ন করতে যায়, সেখানে কিন্তু আরো অনেক সংগঠনের সম্পৃক্ততা থাকতে পারে। তাহলে কি করতে হবে, প্রত্যেকটা সংগঠনের একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যগুলো সঠিক রেখেই কিন্তু নীতি বাস্তবায়ন করতে হবে, কিন্তু নীতি বাস্তবায়ন সম্ভব হবে না। সাংগঠনিক সমন্বয়। আগে বলেছি যে একটা সংগঠনের সাথে আরেকটা সংগঠনের যদি সমন্বয় না থাকে তাহলে কিন্তু এক অফিস এক ধরনের কাজ করলো, ঠিক একই নীতি বাস্তবায়ন করছে আর একটা অফিস, সে আর এক ধরনের করলো, তাহলে কিন্তু সেটা নীতি বাস্তবায়নের সমস্যা তৈরি করবে। এরপর সম্পদ ও সাংগঠনিক সামর্থ্য বৃদ্ধি। সম্পদ আর সাংগঠনিক সামর্থ্য। সম্পদ থাকতে হবে আর একটা সংগঠনের সেই সম্পদকে কাজে লেগে কাজ করার সামর্থ্য থাকতে হবে। এই দুটার মধ্যে যদি ঘাটতি থাকে তাহলে কিন্তু নীতি বাস্তবায়ন করা সম্ভব হবে না। এরপর দেখো পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত। যখন প্ল্যান হয়, তোমার আগে আমরা পরিকল্পনা ক্লাসটা নিয়েছি, সেই প্ল্যানটা কিন্তু সঠিক হতে হবে। যদি ঠিকমতো পরিকল্পনা না করা হয় তাহলে কিন্তু ঠিকমতো নীতি প্রণয়ন করা যাবে না। আর ঠিকমতো নীতি প্রণয়ন করতে না পারলে কিন্তু নীতি বাস্তবায়ন করাও কষ্ট হবে। রাজনৈতিক হস্তক্ষেপ। তোমরা জানো আমাদের দেশে, শুধু আমাদের দেশে না, উন্নয়নশীল দেশের এই রাজনৈতিক হস্তক্ষেপ উন্নয়নের বিরাট অন্তরায়। কারণে অকারণে আমাদের সরকার প্রধান হয়তো একটা নীতি বাস্তবায়ন করার জন্য মাঠ প্রশাসনকে দায়িত্ব দিয়েছে, ওখানে গিয়ে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু হস্তক্ষেপ করে। আবার যখন নীতি প্রণীত হয় তখন কিন্তু পার্লামেন্ট থেকে শুরু করে সংসদীয় কমিটি থেকে শুরু করে সব জায়গায় কিন্তু রাজনৈতিক একটা হস্তক্ষেপ থেকে যায়। তাহলে এই রাজনৈতিক হস্তক্ষেপ কিন্তু নীতি বাস্তবায়নের একটা বড় ধরনের সমস্যা তৈরি করে। আর সময়ের গুরুত্ব। আমরা যখন নীতি বাস্তবায়ন করবো তখন কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে, প্রত্যেকটা কাজ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে। তোমরা যারা অনার্স ফোর্থ ইয়ার স্টুডেন্ট, তোমরা জানো তোমাদের এটা নির্দিষ্ট সময় পরই কিন্তু পরীক্ষা হবে। তাহলে কি করতে হবে, সেই পরীক্ষার প্রস্তুতি আগে থেকে নিতে হবে। তোমরা জেনেই গেছো যে পরীক্ষা হবে,
তা যদি সেই সময়ের গুরুত্ব না বুঝে তুমি যদি ঠিক পরীক্ষার আগ মুহূর্তে এসে পড়তে বসো, তাহলে কিন্তু তোমাদের সেই সফলতা আসবে না। কারণ তোমার ব্রেন তো কম্পিউটারের মতো স্টোর করে রাখবে না, সব ভুলে যাও। মানুষের মধ্যে কত রকমের চিন্তা কাজ করে, তাহলে কি করতে হবে? সময়ের গুরুত্ব বুঝেই কিন্তু তোমাকে নীতি বাস্তবায়ন করতে হবে। আর এখন আমরা দেখব নীতি বাস্তবায়ন মূলত আমলাতন্ত্রের কাজ। তার মানে কি? নীতিটা বাস্তবায়ন করে কারা? আমলারা। শুধুই কি আমলারা? না, এর সাথে আরো লোক থাকে, কিন্তু মূলত কথাটা আছে এখানে। মানে সোজা কথা, নীতি বাস্তবায়নে আমলাদের ভূমিকা, বা আমলারা মানে বিভিন্ন সরকার নীতি প্রণয়ন করে, আর নীতি বাস্তবায়ন কিন্তু আমলা থেকে শুরু করে মাঠ প্রশাসনের সর্বস্তরের মানুষ কিন্তু সেই নীতি বাস্তবায়ন করে। তাহলে আমরা এখন উক্তিটির ব্যাখ্যা করি। নীতি বাস্তবায়নে আমলাদের গুরুত্বকে বিবেচনা করে অনেকে নীতি বাস্তবায়নকে আমলাতন্ত্রের কাজ হিসেবে অভিহিত করেছেন। কাজেই আমলাগণ নীতি বাস্তবায়ন করে জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করে। নিম্নে এ সম্পর্কে মতামত তুলে ধরা হলো। পরিকল্পনা প্রণয়ন। যে কোনো নীতি বাস্তবায়নের জন্য প্রয়োজন পরিকল্পনা প্রণয়ন, আর এটি করে থাকে পরিকল্পনা কমিশন। পরিকল্পনা কমিশনকে এই ব্যাপারে সাহায্য করে সংশ্লিষ্ট আমলাগণ। পরিকল্পনাকে মূল্যায়ন করে নীতি বাস্তবায়নের ক্ষেত্রে আমলারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মানে কি, নীতি প্রণয়ন প্রক্রিয়া আমরা যখন একটা তোমাদেরকে আলোচনা করেছি যে গ্রাফটা, এটা একটা পর্যায়ে কিন্তু পরিকল্পনা কমিশনে সেটা যায়। তাহলে পরিকল্পনা কমিশন কিন্তু আমলারা আছে, তাহলে তারা কিন্তু এর সাথে জড়িত। এরপরে প্রযুক্তিবিদ্যার ব্যবহার। প্রযুক্তিবিদ্যা কি জিনিস? মানে কোনো নীতি বাস্তবায়ন করতে গেলে কিন্তু এখন তো তথ্য প্রযুক্তির যুগ, তোমরা জানো, সব কিছুতে কিন্তু প্রযুক্তিবিদ্যার লাগে। তাহলে প্রশাসনে কিন্তু প্রযুক্তিবিদ্যা আছে, আর যদি না থাকে তাহলে কিন্তু যে কাজ যে ধরনের প্রযুক্তিবিদ দরকার সেই ধরনের কাজে সেই প্রযুক্তিবিদ নিয়োগ করতে হবে, আর এই কাজ নিয়োগ প্রক্রিয়ার সাথে কিন্তু আমলারা জড়িত। তার মানে নীতি বাস্তবায়ন আমলারা করে থাকে। এরপর খাতওয়ারি পরিকল্পনা। তোমরা জানো, যখন প্ল্যান হয় খাতওয়ারি বা মিনিস্ট্রি ভেদে একটা মন্ত্রণালয় বিভিন্ন বিভাগ থাকে, অধিদপ্তর থাকে, দপ্তর থাকে, শাখা থাকে। বড় বড় প্রকল্পগুলো কিন্তু একনেক পাশ করে, তারপরে অনেক লেন্দি প্রসেসে হয়। আর ছোটখাটো প্রকল্প কিন্তু সরাসরি মন্ত্রণালয় কিন্তু পাশ করতে পারে। তাহলে যে খাতওয়ারি যে বিভিন্ন প্ল্যানগুলো হয়, এটা কিন্তু আমলারা করে থাকে। বিবিধ কার্য সম্পাদন। কোন নীতি কোন প্রক্রিয়া কিভাবে বাস্তবায়ন হলে জনগণের কল্যাণ সাধিত হবে, আমলা তা নির্ধারণ করে। আগে বলা হয়েছে যে সরকার আমলাতন্ত্রের মাধ্যমে সকল নীতি বাস্তবায়ন করে থাকে। কাজেই কোন নীতি কোন মন্ত্রণালয় কিভাবে বাস্তবায়ন করবে তা আমলাগণই নির্ধারণ এবং নীতিকে বাস্তবায়িত করে। তাহলে বাস্তবায়ন প্রক্রিয়ায় যে সমস্যা দেখা দেয় তা আমলারাই কিন্তু সমাধান করে। তার মানে অনেকগুলো কাজ কিন্তু যখন নীতি তৈরি হয়, নীতি বাস্তবায়ন হয়, কাকে দেওয়া হয়, কোন বিভাগের মাধ্যমে হয়, এই সমন্বয়টা কিন্তু আমলারাই করে থাকে। তারপরে বাস্তবায়ন ও নীতি প্রণয়ন। তোমরা জানো যে নীতি বাস্তবায়ন সম্পর্কিত সকল কাজ প্রধানত লেজিসলেটিভ ব্রাঞ্চ থেকে নির্দেশিত হয়ে আসে। এই সকল কাজের সাথে সম্পর্কিত নতুন নতুন অর্গানাইজেশনস, ডিপার্টমেন্টস, এজেন্সিস, বিউরোস প্রভৃতি গঠন করা হয়, অথবা এই সকল প্রতিষ্ঠানকে দায়িত্বশীল কোনো কাজের দায়িত্ব দেওয়া হয়। সকল প্রতিষ্ঠানসমূহ আইনের বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশনস ব্যাখ্যা করে থাকে। এক্ষেত্রে তারা কর্মচারী নিয়োগ দেয়, চুক্তি স্থগিত করে, নতুন চুক্তি তৈরি করে, অর্থ খরচ করে, তাদের কাজগুলো সম্পন্ন করে। তাহলে কি দেখলাম আমরা? এই সব কাজগুলো কিন্তু আমলারা করে থাকে। তার মানে কি, নীতি বাস্তবায়নটা কারা করে? আমলারা করে। এরপরে বিধিবিধান ও নীতি প্রণয়ন। বিধিবিধান মানে আইন কানুন তৈরি, আর নীতি প্রণয়ন তোমরা জানো যে যখন কোনো আইন হয়, ড্রাফট প্রথমে কিন্তু মিনিস্ট্রি থেকে আসে, সচিবালয়ের মাধ্যমে আসতে হয়। কোনো মন্ত্রণালয় থেকে কোনো নীতি প্রণীত হলে, ধরো সে যদি মন্ত্রী উত্থাপন করে পার্লামেন্টে, এটা কিন্তু আগে তাকে মিনিস্ট্রি হয়ে আসতে হয়। কি কি নীতি প্রণয়ন করতে হবে, কি কি বিধিবিধান দরকার হবে, এই কারণে এগুলো কিন্তু আমলারাই করে থাকে। আমলারা সব করে মন্ত্রী মহোদয়ের হাতে দেন, উনি কিন্তু এসে পার্লামেন্টে সেটাকে উত্থাপন করেন। এরপরে তোমরা জানো ধাপে ধাপে অনেকগুলো কাজ হয়। তাহলে আইন, বিধিবিধান আর নীতি প্রণয়ন কারা করেন? আমলারা করে থাকে। বিচার প্রক্রিয়া ও নীতি প্রণয়ন। আমরা এই প্রক্রিয়াটি অন্যভাবে উল্লেখ করে দেখো। বিচার প্রক্রিয়া কারা আছে? আইন কমিশন আছে। আইন কমিশন বিচারের বিভিন্ন দিক খেয়াল করে দেখে যে আইনে কোনো ত্রুটি আছে কিনা, কোন আইন কিভাবে করলে সেটা দেশের কল্যাণে ভালো হবে। এটা আইন কমিশন কিন্তু এই আইনের দিকগুলোকে দেখে।
এরপর কি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এরা কি করে, আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে, সেই আর্থিক প্রতিষ্ঠানগুলোর আয় ব্যয় সম্পদের বিবরণী কোনো মানে সঠিক তথ্যের ঘাটতি আছে কিনা এই বিষয়গুলো কিন্তু সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কিন্তু এগুলোকে দেখে, আইনি একটা প্রক্রিয়ার মতো। এরপরে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, তোমরা জানো সরকারি প্রতিষ্ঠানে কিন্তু বছর শেষে অডিট হয়, একাধিকবার অডিট হয়, বিভিন্ন সংস্থার মাধ্যমে অডিট হয়, তবে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কিন্তু অডিটগুলো করে। তার মানে আয় ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত হয় এতে। তুমি খরচ করে গেলে তার যৌক্তিক ব্যাখ্যা থাকবে না, তাহলে কিন্তু অডিটররা তোমাকে কিন্তু ছাড়বে না। এরপরে কি আছে, আমলাতান্ত্রিক নির্দেশনা ও নীতি প্রণয়ন। তোমরা জানো আমলাতন্ত্র কিন্তু বিভিন্নভাবে নির্দেশনা প্রদান করে, যেমন তথ্য সংরক্ষণ করে, বিভিন্ন মেইলে আদান প্রদান করে। এই মেইলগুলো আদান প্রদান করে, মানে এই মেইলগুলো ঊর্ধ্বতন অফিস থেকে অধস্তন অফিস আসে, অধস্তন অফিস থেকে আর ফিল্ড পর্যায়ে সমস্ত দেশে কিন্তু বিভিন্ন অফিসের ব্রাঞ্চ থাকে। এইভাবে কিন্তু আমলাতন্ত্রের নির্দেশনা দেখে। একজন আমলা, ধরো শিক্ষা সচিব, উনি একজন আমলা, উনি কিন্তু মিনিস্ট্রিতে বসে আছে, কিন্তু তার অধীনে কিন্তু হাজার হাজার কিন্তু অফিসার আছে, কেন্দ্রের প্রশাসনে, মাঠ প্রশাসনে। এটা কিন্তু তার নির্দেশনা অনুযায়ী কিন্তু এই বাস্তবায়ন করে থাকে। এরপরে আসো নীতি আমলাদের তাড়িত করে। তার মানে কি, নীতিটা আমলাদের তাড়িত করে মানে যেন নীতিটা সঠিকভাবে বাস্তবায়ন হয়, এটা তাদেরকে উদ্বুদ্ধ করে। কারণ এর বিনিময়ে আমলারা অনেক সুযোগ সুবিধা ভোগ করে, উচ্চ বেতন পায়, বিভিন্ন সামাজিক মর্যাদা ভোগ করে, অনেক কিছু কিন্তু এর সাথে জড়িত আছে। তাহলে কি করে, একটা নীতি তৈরি হলে সেই নীতি কিন্তু বাস্তবায়ন করার জন্য আমাদেরকে সেই নীতি তাড়িত করে। তার মানে তাদের মধ্যে এমন স্পৃহা তৈরি করে যে না, নীতিটাকে বাস্তবায়ন করতে হবে। এরপর আমরা জানবো যে আমরা নীতি শিখলাম, নীতি আলোচনা করলাম, নীতি বাস্তবায়ন করলাম। এরপর আমরা প্রকল্প যাবো, যে প্রকল্পটা কি জিনিস। তোমরা জানো আমাদের দেশে বিভিন্ন ধরনের প্রকল্প আছে। তোমরা একটা বড় প্রকল্পের কথা বলি, পদ্মা সেতু। এটা কিন্তু আমাদের দেশের নিজস্ব অর্থায়নে সবচেয়ে বড় প্রকল্প। তাহলে প্রকল্পটা কি জিনিস আমরা একটু দেখব। প্রকল্প কি জিনিস? প্রকল্প হলো কতগুলো কার্যক্রমের সমষ্টি যা বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য সম্পাদন করা হয়। আমরা এরপরে কিন্তু প্রকল্প প্রণয়ন আর বাস্তবায়ন যেহেতু পড়বো, সেখানে একটু প্রকল্প সম্পর্কে হালকা একটু ধারণা দিছি। তার মানে কতগুলো কার্যক্রমের সমষ্টি হচ্ছে প্রকল্প, যা একটা নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য করা হয়েছে। যদি একটু অন্যভাবে বলি, এক বা একাধিক উদ্যোক্তা কর্তৃক সম্পাদনযোগ্য একটি নির্দিষ্ট বিনিয়োগ প্রস্তাব বা পরিকল্পনা যার নির্দিষ্ট আরম্ভ সমাপ্তিকাল রয়েছে তাকে প্রকল্প বলে। তার মানে এক বা একাধিক উদ্যোক্তা কর্তৃক সম্পাদনযোগ্য একটা কাজ কিন্তু এক বা একাধিক লোক, একজন লোক হয়তো করতে পারে না, একাধিক লোক থাকে, যার একটা শুরু থাকে, যার একটা শেষ থাকে। তাহলে এই এলাকে বলে কি বলে? বিনিয়োগ বলে, প্রকল্প বলে। বর্তমান বিশ্বায়নের যুগে প্রতিযোগিতা টিকে থাকার জন্য উন্নয়নের শীর্ষে পৌঁছানোর লক্ষ্যে সঠিক প্রকল্প গ্রহণ এবং এর সুষ্ঠু বাস্তবায়ন একান্ত প্রয়োজন। তাহলে আমরা জানলাম প্রকল্প। এরপর আমরা জানবো প্রকল্প কিন্তু অনেক ধরনের। এরপর উন্নয়নমূলক প্রকল্পটা কি? দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি উন্নয়নের জন্য প্রতি বছর সরকার কর্তৃক গৃহীত যে সকল প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদ অর্থাৎ একনেক কর্তৃক অনুমোদিত গৃহীত হয় তাকে উন্নয়ন প্রকল্প বলে। সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতাধীন প্রকল্পগুলোকে উন্নয়ন প্রকল্প বলা হয়। তার মানে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতাধীন এগুলোকে বলা হয় উন্নয়ন প্রকল্প। সকল প্রকল্পের মধ্যে রয়েছে যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাট তৈরি ও মেরামত, পানি সরবরাহ ও নিষ্কাশন, কৃষির আধুনিকীকরণ, শিক্ষার উন্নয়ন, পর্যটন শিল্পের উন্নয়ন, ধর্মীয় স্থাপনা সমূহের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ, পানি ব্যবস্থাপনা, নদীর নাব্যতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত প্রকল্পসমূহ, সামাজিক উন্নয়নের জন্য গৃহীত ব্যবস্থাসমূহ ইত্যাদি উন্নয়ন প্রকল্পের আওতাধীন। তার মানে কি, উন্নয়ন প্রকল্প কিন্তু একটা ব্যাপক জিনিস। তোমরা দেখে যে অনেক কিছুর নাম আমি বলছি, এর বাইরে অনেক জিনিস আছে উন্নয়ন প্রকল্পে, এগুলো করা হয়। সরকারের বাজেট বা বার্ষিক উন্নয়ন কর্মসূচির আলোকে গৃহীত জনকল্যাণমূলক প্রকল্প সমূহকে উন্নয়ন প্রকল্প বলা হয়। তারপর কি বললাম? বার্ষিক উন্নয়ন কর্মসূচির আলোকে গৃহীত জনকল্যাণমূলক প্রকল্পকে বলা হয় উন্নয়ন প্রকল্প। তাহলে আমরা কি শিখলাম? প্রকল্প কি একটু জানলাম, উন্নয়ন প্রকল্প কি আমরা জানলাম। তাহলে এখন আমরা জানবো প্রকল্প চক্র।
এই চক্র কিন্তু ওই চক্র না যে চক্র আকারে বলে যে একটা চক্র আছে খারাপ কাজ করা, ওই চক্র না। প্রকল্প বিশারদদের মতে প্রকল্পের বিভিন্ন ধাপ রয়েছে। ধাপসমূহ হলো প্রকল্প চিহ্নিতকরণ, প্রকল্প প্রণয়ন, প্রকল্পের মূল্য নিরূপণ, প্রকল্প অনুমোদন, প্রকল্প বাস্তবায়ন, প্রকল্প পরিবীক্ষণ, প্রকল্প মূল্যায়ন এবং অনুসরণ। প্রকল্প পরিচালনার সময় সব ধাপ অনুসরণ করা হয়। তার মানে কি, প্রকল্প চক্র মানে কি, অনেক কিছু চিহ্নিত করতে হবে, প্রণয়ন করতে হবে, মূল্য নির্ধারণ করতে হবে, অনুমোদন করতে হবে, বাস্তবায়ন করতে হবে, পরীক্ষণ করতে হবে, মূল্যায়ন করতে হবে। এই সব ধাপ অনুসরণকে বলা হয় প্রকল্প চক্র। প্রকল্পের ধাপসমূহের সমষ্টিকে বলা হয় প্রকল্প চক্র। তার মানে আমি যতগুলো ধাপের কথা বললাম, এই টোটাল সমষ্টিকে বলা হয় প্রকল্প চক্র। অর্থাৎ একটি প্রকল্প শুরু হয় কর্মকাণ্ডের মাধ্যমে, বিকাশ লাভ করে এবং এর সমাপ্তি ঘটে। শুরু হলো বিভিন্ন কাজের মধ্যে, এটা বিকশিত হলো এবং এর সমাপ্তি ঘটলো। প্রকল্পের এই ধারাবাহিক প্রক্রিয়াকে প্রকল্প চক্র বা প্রকল্পের জীবন চক্র বলে। মানে একেবারে টোটাল সামগ্রিক বিষয়টা, তোমার যে বলছে প্রকল্প চিহ্নিতকরণ, প্রকল্প প্রণয়ন, প্রকল্পের মূল্য নিরূপণ, অনুমোদন, বাস্তবায়ন, পরীক্ষণ, মূল্যায়ন, সবকিছুর সমষ্টি হচ্ছে প্রকল্প চক্র। এই সমষ্টিকে বলে প্রকল্প চক্র। তাহলে আমরা একটু দেখবো যে প্রতিটি প্রকল্পেরই একটি নির্দিষ্ট জীবন চক্র রয়েছে। প্রকল্প শুরু হয় ধীর গতিতে, এটি দ্রুত বাস্তবায়নের দিকে যায় এবং পুনরায় ধীর গতিতে চক্রের সমাপ্তি ঘটে। কি হয়, একটা প্রকল্প ধীর গতিতে শুরু হয়, মানে জানো যে প্রকল্প শুরু হইতে কিন্তু অনেক কিছু লাগে। তার মানে শুরু পর্যায়ে যেতে আস্তে 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 যায়, কিন্তু যখন শুরু হয় এখানে দ্রুত কাজ চলে। আবার যখন শুরু হয় আস্তে আস্তে শেষ হয়, তখন আস্তে আস্তে শেষ হয়। তার মানে সব প্রকল্প চক্রের ধাপসমূহ অনুসরণ করেই কিন্তু করা হয়। তার মানে এই তিনটা ধাপ। তাহলে আমরা একটু দেখি যে প্রকল্প চক্রের যে ধাপগুলো, আমরা দুটো চিত্র দিয়ে তোমাদের দেখাবো। একটা চিত্র 1-এ দেখো যে লেখা আছে যে প্রকল্প চক্রের ধাপ সমূহকে বলা হয় স্লো স্টার্ট, কুইক মোমেন্টাম আর স্লো ফিনিশ। তার মানে দ্রুত শুরু হয়, আস্তে শুরু হয়, ধীর গতিতে শুরু হয়, দ্রুত কাজ চলে, আবার শেষে আস্তে আস্তে। তোমার গ্রাফটা দেখো, লেখা আছে নিচে প্রকল্প চক্র টাইম দেওয়া আছে, দেখো পার্সেন্ট দেওয়া আছে। স্লো আস্তে আস্তে শুরু হয়েছে, মাঝখানে দেখো অনেক বিশাল জায়গা, এখানে দেখো কুইক মোমেন্টামে। আবার যখন ফিনিশ হয়েছে আবার কিন্তু আস্তে আস্তে গিয়ে ওখানে ফিনিশ হয়েছে, একদমই শেষ প্রান্তে গেছে দেখো। তার মানে কি, যে স্লো স্টার্ট হয়েছে, কুইক মোমেন্টাম হয়েছে এবং স্লো ফিনিশ হয়েছে। তাহলে আমরা আরেকটা চিত্র দেখব। প্রকল্পের জীবন চক্রের পর্যায় তিনটি, এগুলো একটির সাথে অপরটি সম্পর্কিত। প্রকল্পের জীবন চক্রের তিনটি পর্যায় হলো প্রকল্প নকশা প্রণয়ন। প্রথমে কি করতে হবে, একটা নকশা করতে হবে। এখন তুমি যেখানে আসো সেখান থেকে অন্য একটা গন্তব্যে গেলে কি তো মাথার মধ্যে একটা নকশা থাকে না, কোন রাস্তা দিয়ে যাওয়া? এটা হচ্ছে শুরু করলে, হ্যাঁ, হাঁটা শুরু করো নকশা দিয়ে। এরপর কি করো, বাস্তবায়ন করে অনেক কাপড় চোপড় পরে বের হতে হবে ঘর থেকে। আমি ধরে নিয়েছিলাম, মাথা থেকে ধরে নিলাম আমি ঢাকা যাবো, তাহলে কি করবো, আগে রেডি হব, রেডি আমি বাসা থেকে বের হবো, বাস্তবায়ন শুরু হয়ে গেল। তারপর কি করব, এবার মূল্যায়ন করবো। আচ্ছা, আমি যে ঢাকা যাচ্ছি, ঢাকা যে কাজ করবো সঠিকভাবে করতে হবে, করার আগে কি কি প্রস্তুতি আমার দরকার, সবকিছু ঠিকঠাক আছে কিনা, এগুলো করতে হবে। তার মানে প্রথমে নকশা করব, প্ল্যান করব, তারপর বাস্তবায়ন করব, তারপর মূল্যায়ন করব। মূল্যায়ন কিন্তু করতে হবে কাজ শেষে, না হলে কিন্তু সেটা ভুল হইলো না, সঠিক হলে তুমি কিন্তু জানতে পারো। তাহলে চিত্রটা একটু দেখো। দেখো, নকশা করেছি, বাস্তবায়ন করেছি, মূল্যায়ন করেছি। মানে নকশা মানে আমি প্রথমে একটা মাথার মধ্যে ছক নিয়েছি, শুরু করেছি, শেষ করে আবার একটা চিন্তা করছি করাটা ঠিক হলো কিনা। এটা হচ্ছে প্রকল্পের জীবন চক্র। এখন আমরা পড়ব প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের সমস্যা। প্রকল্প প্রণয়ন এবং বাস্তবায়নের সমস্যা। বাংলাদেশে উন্নয়নমূলক প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যা অনেক, যা নিম্নে আমরা একটু ব্যাখ্যা করব। এক, প্রকল্পের ব্যাপকতা। তোমরা জানো বাংলাদেশে এত বেশি প্রকল্প হাতে নেওয়া হয়, যে পরিমাণ প্রকল্প হাতে নেওয়া হয় বাস্তবায়নের হার কিন্তু অনেক কম। আমরা কথায় কথায় প্রকল্প তৈরি করি, একটা প্রকল্প করলাম, ঠিক আছে, সে প্রকল্পটা বাস্তবায়ন হলো না, তাহলে কি হলো, বড় ধরনের অর্থের অপচয় হলো। তাহলে এই যে প্রকল্পের যে ব্যাপকতা আছে, এটা একটা সমস্যা।
অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প করতে হবে, যেটা আগে দরকার, যে সমস্যাগুলো জর্জরিত মানুষের কল্যাণ আগে দেখতে হবে, কল্যাণ করতে হবে। এই জন্য প্রকল্পের ব্যাপকতা কিন্তু একটা সমস্যা, যে অনেক বেশি প্রকল্প হাতে না নিয়ে যেটা অগ্রাধিকার ভিত্তিতে যেটা প্রয়োজন সেটাকে আগে হাতে নিতে হবে এবং সেটাকে বাস্তবায়ন করতে হবে। তার মানে সমস্যা কি? প্রকল্পের ব্যাপকতা, মানে অনেক প্রকল্প একসাথে করা কিন্তু এটা বড় ধরনের সমস্যা। এরপর বৈদেশিক সাহায্য নির্ভরতা, আমরা যাই করতে যাই আগে বিদেশি বিভিন্ন সংস্থার কাছ থেকে সাহায্যের হাত বাড়াই, টাকা নেই আমাদের। এত একটা সমৃদ্ধশালী তো উর্বর একটা দেশ, আমরা শুধু বিভিন্ন দুর্নীতিবাজ এই দেশটাকে শেষ করে ফেলছে। বাংলাদেশে অনেক ভালো রাজনীতিবিদ আছে, কিন্তু এরকম রাজনীতিবিদ আছে যারা দেশের কল্যাণে কাজ না করে দেশের কিভাবে ক্ষতি করা যায় এরকম অনেক ভালো মানুষ আছে, কিন্তু খারাপ মানুষও আছে। তাহলে এই বৈদেশিক সাহায্যের উপর নির্ভরতা, আমরা অনেক ঋণ নিয়েছি বিদেশ থেকে। ঋণটা আমরা যারা এই যে ক্লাস করছি, যারা ক্লাস আমরা করাচ্ছি, সবাই কিন্তু বিদেশি ঋণের একটা অংশ আমাদের মাথায় আছে। তাহলে এই বিদেশ নির্ভরতা, বৈদেশিক সাহায্য নির্ভরতা কিন্তু একটা সমস্যা। তাহলে কি করতে হবে? অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প প্রণয়ন করতে হবে, যেন আমাদের সম্পদের আমাদের যে সামর্থ্য আছে সেই সামর্থ্যের আলোকে যেন কাজগুলো সঠিকভাবে সুন্দরভাবে করতে পারি, সেইভাবে কিন্তু প্রকল্পটা হাতে নিতে হবে। তাহলেই প্রকল্প বাস্তবায়নে কোনো সমস্যা হবে না। দাতা গোষ্ঠীর খবরদারি, তোমরা জানো যখন বিভিন্ন দাতা গোষ্ঠী যখন আমাদের সাহায্য করে টাকা দেয়, খবরদারি তো করবেই। বড় দাদা ছোট দাদার উপর খবরদারি করবে, এটা তো খুব স্বাভাবিক। আমি টাকা দিয়েছি, তুমি আমার কথা শুনবে না, তাহলে তো হবে না। কিরকম খবরদারি করে? তারা হয়তো কোনো একটা প্রকল্পে ডোনেট করলো, বলবে আমাদের বিশেষজ্ঞ আমাদের নিতে হবে, টেকনিক্যাল সাপোর্ট তাদের নিতে হবে, তাদের দেশ থেকে কাঁচামাল অমুক দেশ থেকে আমদানি করতে হবে, মানে পার্টিকুলার যা যা লাগে তাদের কথা মতো এটা করতে হবে। অথচ তারা যা বলবে ওই জিনিস কিন্তু আমার দেশে অনেক সময় আছে, বা অন্যান্য দেশ থেকে আনলে কম দামে পাওয়া যায়, কিন্তু তারা যা বলবে তাই করতে হবে। তাহলে আমাদের স্বাধীনতা কোথায় থাকলো? আমাদের স্বাধীনতা থাকলো না এই জন্য যে আমরা তার টাকায় চলছি তাই। তাহলে এই দাতা গোষ্ঠীর খবরদারির কারণে কিন্তু আমরা বিভিন্ন প্রকল্প প্রণয়ন এবং বাস্তবায়নে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। এরপরে সমন্বয় ও সহযোগিতার অভাব। আমরা যখন প্রকল্প প্রণয়ন করি, প্রকল্প বাস্তবায়ন করি, তখন কি হয়? সমন্বয় নেই আমাদের দেশে। আমরা সবাই নেতা কর্মী নেই দেশে, সবাই অফিসার, কাজের কেউ নেই, কর্মচারী নেই, সবাই অফিসার। লেবারদের যে নেতৃত্ব দেয় সে শ্রমিক নেতা, সে কাজ করে না। নেতার আরো বেশি কাজ করা উচিত, তাকে দেখলে তো তার বাহিনী আরো বেশি কাজ করবে। এই যে সমন্বয়হীনতা আমাদের দেশে, একটা তুমি অবাক হবা, ধরো বৃষ্টির সিজনে কাজ ধরে আমাদের দেশ, ও আছে একটা কাজ করে গেলে এরপর বিদ্যুতের লোক আসে করে, সে করে গেলে এরপর আসে গ্যাসের লোক, সে করে গেলে এরপর রাস্তা তো নষ্ট, আবার নতুন করে রাস্তা বানাইতে হবে। এরপর মানে এই যে বিশৃঙ্খল অবস্থা, তোমরা ঢাকা শহরে দেখো, যারা ঢাকা শহরে থাকো, মানে রাস্তা খোরাখুরির জ্বালায় অনেক মানুষ রাস্তায় সেই খোরাখুরির ভিতরে পড়ে মারা যাচ্ছে, অনেক শিশু মারা গেছে, এরকম রেকর্ডও আছে। তাহলে এই সমন্বয় আর সহযোগিতা যদি না থাকে তাহলে কিন্তু প্রকল্প বাস্তবায়ন হবে না। এই সহযোগিতা যেমন প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানে, কর্মীর সাথে নেতার, সরকারের সাথে জনগণের, এগুলো কিন্তু তোমার সমন্বয় আর সহযোগিতা দরকার হবে, নইলে কিন্তু সঠিকভাবে প্রকল্প প্রণয়ন এবং বাস্তবায়নে সমস্যা হবে। এরপর স্বজনপ্রীতি ও দুর্নীতির বিস্তৃতি। স্বজনপ্রীতি, আমরা ধরো একটা অফিসে লোক নেওয়া হবে, নিজের লোকগুলোকে আগে নিতে হবে, সে কিছু জানুক বা না জানুক। হয়তো কম্পিউটার এক্সপার্ট নেবে, সে কম্পিউটারে কিছুই জানে না, তাকে নিতে হবে। আর দুর্নীতি তো আছে, এই নিয়োগের পিছনে বাণিজ্য আছে। যোগ্য লোক যদি যোগ্য জায়গায় না থাকে সেটা কিন্তু বাস্তবায়ন হবে না। যদি দুর্নীতি হয়, অর্থের অপচয় হবে, প্রয়োজনের সময় অর্থের ঘাটতি হলে নীতি বাস্তবায়ন হবে না। তাহলে কি করতে হবে? স্বজনপ্রীতি, দুর্নীতির মূল উৎপাটন করতে হবে। তাহলে কিন্তু এই দেশের সব ধরনের প্রকল্প প্রণয়নও সহজ হবে, বাস্তবায়নও সহজ হবে। এরপর বিশেষজ্ঞদের অভাব আছে আমাদের দেশে। তোমরা জানো যে
আমরা এই যে আমাদের যে পদ্মা সেতু প্রকল্প, এখানে কিন্তু বেশিরভাগ মানে সবকিছু প্রায় চায়না কেন্দ্রিক, চায়না থেকে আনতে হচ্ছে। তার মানে এর সাথে সম্পর্কিত অনেক লোক আছে, চায়না ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিশেষজ্ঞ পর্যায়ে। আমাদের দেশেও কিন্তু ভালো বিশেষজ্ঞ আছে, কিন্তু সমস্যা হচ্ছে যে বিশেষজ্ঞের ঘাটতি আছে। সে ঘাটতি কীভাবে পূরণ করতে হবে? আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাগুলো এমন পর্যায়ে ঢেলে সাজাতে হবে যেন আমাদের দেশেই বিশেষজ্ঞ তৈরি হয়। আমাদের দেশে যে বিশেষজ্ঞ তৈরি হয় না তা না, কিন্তু আমাদের দেশে বিশেষজ্ঞ তৈরি হয়, কিন্তু আমাদের দেশে সেই বিশেষজ্ঞরা থাকে না কেন? তাদেরকে মূল্যায়ন করা হয় না। একটা অফিসে যদি একজন অযোগ্যকে যোগ্যর উপরে সম্মানিত করা হয়, অযোগ্যকে যোগ্য ব্যক্তির আগে পদোন্নতি দেওয়া হয়, ভালো জায়গায় পোস্টিং দেওয়া হয়, তাহলে সেই যে লোক যোগ্য সে কি ভালো কাজ করবে? করবে না। এখানে কিন্তু আমাদের দেশে বিশেষজ্ঞের একটা ঘাটতি রয়ে গেছে। তুমি বিশেষজ্ঞ কখন হবা? যখন যোগ্য লোককে যোগ্য জায়গায় বসাতে হবে, কাজ দিতে হবে। একজন যোগ্য লোক আছে, তাকে কোনো কাজ না দিয়ে ওএসডি বা যে কোনোভাবে পানিশমেন্ট দিয়ে বসায় রাখছে। কারণ কি? সে তোমার কথা শোনে নেই। তাহলে তো দেশের সমস্যা হবেই। তাহলে কি করতে হবে? বিশেষজ্ঞের ঘাটতি পূরণ করতে হবে। যে কাজ যে সাইডে যাকে দিয়ে দরকার সেই ধরনের লোক নিয়োগ করতে হবে। রাস্তার কাজ করলে অবশ্যই রাস্তা সম্পর্কিত বিশেষজ্ঞ দরকার। বিল্ডিং এর কাজ করলে অবশ্যই বিল্ডিং সম্পর্কিত বিশেষজ্ঞ দরকার। নদীর কাজ করতে গেলে অবশ্যই একজন ওই রিলেটেড বিশেষজ্ঞ দরকার। শিক্ষা করতে একজন ভালো শিক্ষাবিদ দরকার। স্বাস্থ্যের কাজ করতে একজন ভালো স্বাস্থ্যবিদ দরকার। এগুলো কিন্তু আমাদের করতে হবে। এরপরে কি আছে? বাস্তব জ্ঞানের অভাব। আমরা যখন কাজ করতে যাই বাস্তব জ্ঞান নাই, নতুন নতুন প্রজেক্ট হাতে নেই, কিন্তু বাস্তবায়ন করতে পারি না। একটা নতুন কিছু শুরু করার আগে সেই বিষয়ে কিন্তু আমাদের আগে জ্ঞান অর্জন করতে হবে। আমরা যদি কোনো নতুন বিষয়ে জ্ঞান নাই থাকে, তাহলে সেটা কিভাবে অর্জন করব? তাহলে বাস্তব জ্ঞান থাকতে হবে। আমি শুধু ঢাকা শহরে বসে এসির মধ্যে বসে শুধু নির্দেশনা দিলাম, অর্ডার দিলাম, কিন্তু বাস্তবে যারা কাজটা করবে ফিল্ড লেভেলে, সেখানে যে কর্মপরিবেশ আছে সেখানে করা সম্ভব কিনা, এই অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। তাহলে বাস্তব জ্ঞান কিরকম? আমি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে একবার চাকরি করেছি অনেক দিন, 1996 সাল থেকে 2003 সাল পর্যন্ত। তারপর 2003 সাল থেকে তো শিক্ষা ক্যাডারে আসলাম। আমি এমন বসকে দিয়েছি, হোসেন জিল্লুর রহমান স্যার, ডক্টর আব্দুল লতিফ, দেবপ্রিয় ভট্টাচার্য, ডক্টর আতিউর রহমান, আমি এদের সাথে কাজ করেছি। আমি অবাক হয়েছি এদের সাথে কাজ করে। এরা ফিল্ড পর্যায়ে গিয়ে মাঠে কৃষকের সাথে গামবুট পরে, কৃষক কাদার মধ্যে লাঙ্গল ছড়াচ্ছে, তারা তার সাথে হেঁটে হেঁটে কথা বলছে। আমি নিজে দেখে অবাক হয়ে গেছি যে এই পর্যায়ের বাংলাদেশের লোকগুলো, তাদের বাস্তব জ্ঞান কিরকম। তারা আমাদেরকে বুঝিয়েছে যে কৃষককে তোমার কাজকে বন্ধ রেখে তুমি কথা বলে সে সঠিক তথ্য দেবে না, তার কাজে যেন হ্যাম্পার না হয় সেই চেষ্টা করে তোমাকে কাজ করতে হবে। আমি তাদের কাছ থেকে অনেক শিখেছি, তাদেরকে আমি সবসময় স্যালিউট করি যে বাস্তব জ্ঞান কিভাবে অর্জন করতে হয়। এরপরে প্রকল্প অনুমোদনে বিলম্ব। আমাদের দেশে যখন প্রকল্প শুরু হয়, বিভিন্ন মিনিস্ট্রি ঘুরতে 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 এত সময় ক্ষেপণ হয় যে সঠিকভাবে প্রকল্পের অনুমোদন যথাসময় হয় না। এমন সময় অনুমোদন হয় যখন বাস্তবায়ন করতে গিয়ে নানা ধরনের সমস্যা হয়। এখন ধরো কোনো একটা প্রজেক্ট শুরু হওয়ার কথা গ্রীষ্মকালে, সেটা অনুমোদন পেতে পেতে তোমার বর্ষা চলে আসছে। তাহলে কিন্তু সেখানে বন্যাপ্রবণ এলাকায় যদি সেই প্রকল্পটা হয়, সেটা কিন্তু কাজ করতে পারবে না। তাহলে কি হবে? যখন প্রকল্প অনুমোদনে দেরি হবে, বাস্তবায়নের সমস্যা হবে, ব্যয় বেড়ে যাবে। তাহলে কি করতে হবে? প্রকল্প অনুমোদনে বিলম্ব করা যাবে না। একটা প্রকল্প শুরু হবে, দ্রুত শুরু করতে হবে। আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের 6টা ঋতুর বৈশিষ্ট্য 6 রকমের। অতএব সব কাজ সব ঋতুতে করা যায় না। ছোট ছোট প্রকল্পগুলো যখন হয়, তোমাকে কিন্তু এই বিষয়গুলো হিসাব করে প্রকল্প হাতে নিতে হবে। এই হিসাবগুলো থাকে না বিধায় কিন্তু আমাদের দেশে বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত থাকে। এরপর অর্থের অপর্যাপ্ততা, অর্থ নাই। প্রকল্প প্রণয়ন করেছি, বাস্তবায়ন করতে গিয়ে যে কর্মী দরকার, টাকা নেই, কর্মী ছাঁটাই করো। ছাঁটাই করলাম, কাদের ছাঁটাই করলাম? যারা ভালো তারা। আর স্বজনপ্রীতি দুর্নীতি করে যাদেরকে ঢুকিয়েছি টাকার বিনিময়ে, তাদের কিন্তু ছাঁটাই করছি না। করছি কাদেরকে? যে ছেলেটা দক্ষ ছিল তাকে, কারণ তার লোক নেই। এই যে অর্থের অভাব, কিন্তু এটা হচ্ছে, কর্মী ছাঁটাই হয়। এখনো কিন্তু যে অনেক বেসরকারি প্রতিষ্ঠান কিন্তু করোনার কারণে অনেক প্রাইভেট ব্যাংক বেতন কমিয়ে দিয়েছে, কর্মী ছাঁটাই করছে অনেক ছোট ছোট ব্যবসায়ীরা।
কিন্তু সবাইকে কিন্তু ছাঁটাই করছে না। দেখবা চ্যানেলে যারা আছে তারা টিকে আছে, চ্যানেলের বাইরে যারা তার ছাঁটাই হচ্ছে। তাহলে অর্থের অপর্যাপ্ত দূর করতে হবে, অর্থের প্রবাহ বাড়াতে হবে। অর্থ না থাকলে কিন্তু প্রকল্প বাস্তবায়ন করা কঠিন হবে। এরপর রাজনৈতিক নেতৃত্বের দুর্বলতা। আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ কেউ কেউ আছেন অতিরিক্ত যোগ্যতা সম্পন্ন, আবার কেউ কেউ আছে তাদের চেয়ে অনেক নিচের লেভেলের। কিন্তু রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে কিন্তু দেশটা চলে। তারা যে নেতৃত্ব দান করে, যে নির্দেশ দান করেন প্রশাসনের লোক, সেই আলোকে কিন্তু নীতি বাস্তবায়ন করেন। তাদের যদি দুর্বলতা থাকে তাহলে কি হবে? তাহলে হবে এটাই, তাকে যে চালাচ্ছে, যে বা যারা চালাচ্ছে, তারা যেভাবে তাকে চালাবে তাদের স্বার্থের মতো, তাই সেইভাবে সে নীতি নির্দেশনা তৈরি করবে ও নির্দেশনা প্রদান করবে, তাহলে কিন্তু দেশের উন্নয়ন হবে না। তাহলে কি হয়? রাজনৈতিক নেতৃত্বের দুর্বলতা কাটাতে হবে। আমাদের দেশে কিন্তু নেতৃত্বের দুর্বলতা রয়ে গেছে। এক মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সারা দেশকে টেনে নিতে চাইছেন, কিন্তু মানে অনেক সমস্যা কিন্তু আটকানো। প্রধানমন্ত্রীর মতো আরো যোগ্য লোক থাকতে হবে, তার হাতকে শক্তিশালী করার জন্য সবাই একযোগে কাজ করতে হবে। কিন্তু সেটা কি হচ্ছে? তুমি একটা জিনিস খেয়াল করো যে আমাদের প্রত্যেক মন্ত্রী দেখো, তার মিনিস্ট্রি সম্পর্কে কথা বলার আগেই কিন্তু এটা প্রধানমন্ত্রীর নির্দেশনায় হবে, প্রধানমন্ত্রীর কাছে যাবেনি, উনি নিজে কোনো সিদ্ধান্ত দিতে পারেন না। তার মানে কি? এই বিষয়ে তার দুর্বলতা আছে। একটা মিনিস্ট্রির দায়িত্ব দেওয়া হয়েছে একজন মন্ত্রীকে বা একজন ঊর্ধ্বতনকে, সে যদি সেটা সঠিক নির্দেশনা দিতে না পারে তাহলে তার এটা দুর্বলতা না? আবার অনেক মন্ত্রী আছে অনেক যোগ্য, তারা একদম ক্লিয়ার সব, তাহলে কিন্তু যেমন যেমন দক্ষ লোক আছে তেমনি কিন্তু দক্ষতার ঘাটতির লোকও আছে, এগুলো কিন্তু কাটাতে হবে। এরপর সঠিক উন্নয়ন নীতির অভাব আছে আমাদের দেশে। যে উন্নয়ন যে নীতি হয়, কি আলোকে উন্নয়ন হবে, কাদের জন্য হবে, কিভাবে হবে, কোথায় হবে, এটা যদি সঠিকভাবে না করা হয়, সঠিকভাবে যদি উন্নয়ন নীতি না থাকে, তার বাস্তবায়ন করা সম্ভব হবে না। নীতি প্রণয়নও ভুল হবে, বাস্তবায়নও কিন্তু ভুল হবে। তাহলে কি করতে হবে? আগে সঠিক উন্নয়ন নীতি তৈরি করতে হবে। তুমি কোন আলোকে উন্নয়ন করতে চাও? তুমি সরকার একা করতে চাও, না সরকারি বেসরকারি একসাথে করতে চাও, না বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে চাও, তাদেরকে অংশগ্রহণ নিয়ে করতে চাও? কোনটা? যেটা সফল সেটা করতে হবে। তোমরা জানো আমাদের দেশের সরকারের পক্ষে কিন্তু সবকিছু একা করা সম্ভব হয় না। এই জন্য কি হয়, আমাদের পিপিপির মাধ্যমে করতে হয়, আবার বিদেশি দের সাহায্য লাগে। এই জন্য একটা উন্নয়ন নীতির দরকার, যে আমি কিভাবে দেশটা চালাবো, কিভাবে আমি প্রকল্প প্রণয়ন করব, কিভাবে প্রকল্প আমি বাস্তবায়ন করব। আর প্রয়োজনীয় তথ্য ও পরিসংখ্যানের অভাব। আমাদের দেশে কিন্তু তথ্য আর পরিসংখ্যানের বিরাট ঘাটতি রয়ে গেছে। তথ্যের ঘাটতির কারণে দুর্বল পরিসংখ্যান তৈরি হয়। যদি ফিল্ড পর্যায় থেকে যে তথ্যগুলো আসে, সেই তথ্যের আলোকেই তো সরকার তার দেশের পরিসংখ্যান তৈরি করে। আমাদের দেশে কতগুলো গরু আছে, কত বয়স, কোন বয়স থেকে কোন বয়সে কতগুলো মানুষ আছে, কি পরিমাণ সম্পদ আছে, বা কোনো একটা প্রকল্প তৈরি করতে গেলে ওইখানে কি সুবিধা কি অসুবিধা, এই তথ্যগুলো যখন ফিল্ড পর্যায় থেকে ঊর্ধ্বতন অফিসে যায়, ওই আলোকে তো তারা এই সংখ্যাটা তৈরি করে যে দেশে কি কি আছে, কিভাবে করতে হবে। যদি প্রয়োজনীয় তথ্য যদি ঘাটতি থাকে, পরিসংখ্যানে যদি ঘাটতি থাকে, তাহলে কিন্তু প্রকল্প বাস্তবায়নে সমস্যা তৈরি হবে। আর দক্ষ জনশক্তি আর প্রযুক্তির অভাব। আমাদের দেশে জনশক্তির ঘাটতি আছে, প্রযুক্তির ঘাটতি আছে। আমরা 4Gর যুগে বসবাস করি, কিন্তু আমেরিকান 4Gর স্পিড আর আমাদের স্পিড কি এক? আমরা 5Gতে পা রাখার চেষ্টা করছি, খালি জি বাড়াইলাম, কিন্তু ওইদিকে স্পিডের আগের মধ্যে রইল, তাহলে লাভ হলো কি? আমি তো আমাদের ক্লাস নিচ্ছি, এই যে কি পরিমাণ নেটের সমস্যা, সকালে নেওয়া যায়, বিকালে এত স্লো, আপলোড করা যায় না, ধারণ করা যায় না, জুমে বিচ্ছিন্ন হয়ে যায়। তাহলে এই যদি হয় দেশের অবস্থা, তাহলে কিভাবে হবে? তাহলে দক্ষ জনশক্তি লাগবে এবং প্রযুক্তিরও কিন্তু বিকাশ ঘটাতে হবে। এরপরে আমরা পড়ব বাংলাদেশে উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় সুপারিশ করব, যে মানে কেন এই যে বাস্তবায়ন যে হচ্ছে না, কি করলে বাস্তবায়ন হবে, সেই সুপারিশটা আমরা এখন আলোচনা করব। যে এই সুপারিশটা কারা করেছেন? দেখো, উন্নয়ন প্রক্রিয়াকে গতিশীল করার লক্ষ্যে গঠিত
টাস্ক ফোর্স, তোমরা জানো একটা টাস্ক ফোর্স আছে। এই টাস্ক ফোর্স কিন্তু উন্নয়ন যে প্রক্রিয়াগুলো আছে, কাজ আছে, সেগুলো দেখাশোনা করে। সেই সেই টাস্ক ফোর্সে কিন্তু অনেক মন্ত্রী মহোদয়, আমাদের প্রধানমন্ত্রীও এর সাথে সম্পর্কিত, যে এই তারা কিন্তু দেশের সমকালীন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক প্রেক্ষাপটে বর্তমান উন্নয়ন প্রশাসনের ব্যবস্থাপনা, উন্নয়ন নীতিমালা, পরিকল্পনা প্রণয়ন, প্রকল্পের সফলতা সব কিছু সুপারিশ পেশ করে। তার মানে সব কিছুর উন্নয়ন প্রক্রিয়াকে গতিশীল করার লক্ষ্যে গঠিত যে টাস্ক ফোর্স, সেই টাস্ক ফোর্স কিন্তু কিছু সুপারিশ করেছে যে আমাদের দেশে নীতি প্রণয়ন ও বাস্তবায়নে যে সমস্যা হয়, সেই সমস্যাগুলো কেন হয় আর এর কি করলে সেই সমস্যাগুলো হবে না, সেই জিনিসটা আমরা এখন দেখব। 1 নম্বর দেওয়া আছে, প্রকল্প প্রণয়ন এবং এর সফল বাস্তবায়ন ও মূল্যায়নের ব্যাপারে পরিকল্পনা কমিশন বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন সংস্থাসমূহের দায় দায়িত্ব চিহ্নিতকরণ ও যথাযথ পুনর্বন্টন আবশ্যক। মানে যখন প্রকল্প প্রণয়ন হবে এবং বাস্তবায়ন হবে, এবারে পরিকল্পনা কমিশন বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন বিভাগসমূহের দায় দায়িত্ব চিহ্নিতকরণ আর যথাযথ পুনর্বন্টন আবশ্যক। সে বলছে যে প্ল্যানিং মিনিস্ট্রি থেকে শুরু করে মন্ত্রণালয়, তার অধীনে যে বিভিন্ন সংস্থা আছে, তাদের কার কি দায়িত্ব এটা কিন্তু চিহ্নিত করতে হবে। আমার উপর অর্পিত যে দায়িত্ব, সেটা যদি আমি জানি যে এই দায়িত্বটা আমার, সেটা যদি আমি ব্যর্থ হই, তাহলে কিন্তু আমি জবাবদিহি করতে বাধ্য। কিন্তু আমার কাছে যদি কোনো এরকম না থাকে, আমার কোনো দায়িত্ব না থাকে, তাহলে কিন্তু আমি গা ভাসিয়ে চলবো। তাহলে কি করতে হবে? যার যে দায়িত্ব সেটাকে চিহ্নিত করছে, এই কাজ তোমাকে করে দিতে হবে। কিন্তু যদি গদবাধা কথা বলা হয়, আমাদের দেশে এরকম মিটিংয়ে সবাইকে বলে এই করা যাবে না, সেই করা যাবে না, আমার অফিসে এই হয়েছে, সেই হয়েছে, অমুক। কিন্তু যদি পার্টিকুলার কি হয়েছে আর যে অপরাধটা করেছে তাকে নিয়ে যদি অফিসে ঠান্ডা মাথায় বস বুঝাতেন, আর সার্বিকভাবে কিছুই বলা যেত না। যখন কথাগুলো সার্বিক হয়, তখন সবাই মনে করে আমাকে বলে নাই, যে অপরাধী সে মনে করে আমাকে কিছু বলে নাই। তাহলে কি করতে হবে? যে অপরাধ করেছে তাকেই ধরতে হবে। এই জন্য যখন চিহ্নিত থাকে দায় দায়িত্ব, যে কার কি দায়িত্ব, এটা যদি দায়িত্ব এরকম বন্টন করে দেওয়া হয়, তাহলে কিন্তু দায় দায়িত্ব সে নিজে বহন করে সঠিকভাবে কাজ করবে। বড় ধরনের প্রকল্প একনেক এবং অন্য সকল প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয় অনুমোদন করবে। বড় বড় যে প্রজেক্টগুলো আছে, একটা মহাসড়ক হবে, একটা বিমানবন্দর হবে, বা একটা বড় সেতু হবে, শিক্ষা নিয়ে কোনো একটা বড় নীতি হবে, স্বাস্থ্য নিয়ে একটা বড় কিছু হবে, এটা কিন্তু মিনিস্ট্রি করতে পারবে না, এটা কে করবে? একনেক। কিন্তু ছোটখাটো যে বিষয়গুলো আছে, একটা শ্রেণীকক্ষের সমস্যা, সারা দেশে প্রচুর সমস্যা, শ্রেণীকক্ষ নাই, টিচারদের প্রশিক্ষণ দরকার, এটা কিন্তু অনেক বড় প্রজেক্ট লাগে না। এই ছোটখাটো এই বিষয়গুলো কিন্তু তোমার মন্ত্রণালয় অনুমোদন করতে পারে, যে একটা প্রজেক্ট নিয়ে তাদেরকে এই কাজগুলো করাবে। আইসিটির যুগে আমরা প্রবেশ করেছি, সব আমরা প্রায় মিনিস্ট্রি থেকে সিটি পাই যে তথ্য প্রযুক্তি দিয়ে ক্লাস নিতে হবে মাল্টিমিডিয়ায়, কিন্তু অনেকে এটা কিন্তু চালাতে জানে না, কীভাবে ক্লাস নিতে হবে, এটা পাওয়ার পয়েন্ট ক্লাস তৈরি করতে পারে না। তাহলে এগুলো তাকে শিখাতে হবে। সবাই যে শিখে আসবে এমন তো না, এগুলোকে শিখাতে হবে, ট্রেনিংগুলো দিতে হবে, তারপরে তো এখানে আসবে তারা। এরপর আছে পরিকল্পনা কমিশন পূর্ব নির্ধারিত নীতিমালার আলোকে প্রকল্পের বিভিন্ন অংশ ও তাদের প্রাক্কলিত ব্যয়, প্রাতিষ্ঠানিক ব্যয় এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থা সঙ্গতিপূর্ণ কিনা তার প্রতি দৃষ্টি রাখবে। তার মানে প্ল্যানিং কমিশন কি করবে? বিভিন্ন যে প্রজেক্ট হয় তাদের প্রাক্কলিত ব্যয়, প্রাতিষ্ঠানিক ব্যয় আর প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, এই তিনটা জিনিসের সঙ্গতিটা কি, একটা প্রজেক্ট তৈরি করার জন্য কি কি লাগে, কি পরিমাণ টাকা লাগবে, প্রাতিষ্ঠানিক ব্যয় কত হবে, আর তার প্রাতিষ্ঠানিক ব্যবস্থা কিরকম আছে। যে অফিসের মাধ্যমে ধরলাম একটি শিক্ষকদের তথ্য প্রযুক্তির উপর প্রশিক্ষণ দেবে, তার একটা ব্যয় নির্ধারণ করতে হবে। যে প্রতিষ্ঠান থেকে এটা দেওয়া হবে সেই প্রতিষ্ঠানের একটা ব্যয় আছে, তার স্টাফ আছে, তারা শিখাবে। আর সেই প্রতিষ্ঠান যোগ্য কিনা, সেই প্রাতিষ্ঠানিক ব্যবস্থা তারা আছে কিনা, পর্যাপ্ত পরিমাণে তার কম্পিউটার আছে কিনা, নেট সুযোগ আছে কিনা, ইত্যাদিতে যা লাগে, এইগুলো কিন্তু থাকতে হবে। এগুলো কি করছে প্ল্যানিং কমিশন বলছে, এদের ব্যবস্থা করতে হবে। এরপর পরিকল্পনা কমিশন বিভিন্ন দিক বিবেচনা করে প্রকল্পের গুরুত্ব ও অগ্রাধিকার নির্ধারণ করবে। যখন প্ল্যানিং কমিশন থেকে পাস হবে, তার আগে কিন্তু প্ল্যানিং কমিশন একটা জিনিস দেখবে যে এই প্রকল্পের গুরুত্ব আছে কিনা, আর এটা অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া যায় কিনা। যেটা অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া যায় সেটা দেবে, আর যেটা গুরুত্ব নাই সেটা কিন্তু এই প্রকল্প পাসই হওয়া উচিত না। কারণ প্রকল্প পাস করলেই যে দেশের উন্নয়ন হবে এমন কিন্তু না।
মন্ত্রণালয়ের অধীনস্থ বিভাগ সংস্থা বাস্তবায়নের সার্বিক দায়িত্ব থাকবে। প্রকল্পের বিভিন্ন উপাদানের প্রাকলিত ব্যয়, অর্থায়নের ব্যবস্থা, প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় কারিগরি সাহায্যের পরিমাণ, বাস্তবায়নের মেয়াদ ইত্যাদির প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন ও উন্নয়ন কর্মকাণ্ডে অতিরিক্ত আমলাতান্ত্রিকতা পরিহার করতে হবে। সরকারি সংস্থা নিজেদের সকল স্তরের কর্মচারীদের সততা নিশ্চিত করতে হবে। তাহলে এরপরে আরও আছে, বিভিন্ন সংস্থার আওতাধীন উন্নয়ন বিভাগের উচ্চ পর্যায়ের কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে যাদের কারিগরি দক্ষতা আছে তাদেরকে নিয়োগ করতে হবে। উন্নয়ন প্রকল্পের গুরুত্ব অনুসারে সরকারি সংস্থা, জেলা পরিষদ, উপজেলা বা ইউনিয়ন পরিষদ যেটা যে করতে পারে তাকে সেই দায়িত্বটা দিতে হবে। সরকারি কর্মকাণ্ডের জবাবদিহিতা সার্বিক সক্রিয় ব্যবস্থা করতে হবে। আর সর্বশেষ প্রকল্প মূল্যায়নের পরিবীক্ষণের ব্যবস্থা সন্তোষজনক যদি না থাকে সেটা করতে হবে। কোনো কোনো প্রকল্পের পরিবীক্ষণ মন্ত্রণালয়ের এবং মন্ত্রণালয়ের জন্য বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানকে নিয়োগ করা যেতে পারে। তার মানে পরিবীক্ষণ করার জন্য বিশ্ববিদ্যালয় বা অন্যান্য সংস্থা যারা গবেষণা করে তাদেরকে নিয়োগ দিতে হবে, যে এই প্রকল্প মূল্যায়নের যে দায়ভার এটা তাদের দেওয়া যেত। যদি মিনিস্ট্রি করতে না পারে তাহলে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আছেন বা বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষকরা আছেন, তারা কিন্তু এই প্রকল্পের কিন্তু মূল্যায়নের কাজটা করতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাস এখানে শেষ করব। ক্লাস শেষ, আজকের মতো এখানে শেষ। তোমরা ভালো থেকো আর ঠিক মতো পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।